ম্যাচের আগে একেবারে শেষ প্রস্তুতিগুলো চলছে টি-20 সিরিজের শুরুতে বাংলাদেশ দল ঠিক কেমন স্টার্ট করবে সেটা নিয়ে এখন অনেকেরই আলোচনা। সবথেকে বড় আলোচনা, বাংলাদেশ দলে যেহেতু নতুন কিছু মুখ আছে, সাকলাইন কিংবা রিপন মণ্ডলের মতো নতুন কিছু তরুণ তারকা যাদেরকে আমরা ধরছি, তাদেরকে ভবিষ্যতের বড় প্রসপেক্ট ধরা হচ্ছে, তারা আসলে একাদশে থাকবেন কিনা বা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একাদশ নিয়ে আসলে ঠিক কেমন চিন্তা ভাবনা করছেন। দেখুন, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে খুব খোলাসা করে তো আসলে টিম ম্যানেজমেন্ট কিছু বলে না, কিন্তু আজকের যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে লিটন দাস একটা কথা বলেছেন। সেই কথাতে আমার কাছে মনে হয়েছে যে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে একেবারে শুরু থেকেই যে সাকলাইন কিংবা রিপন মণ্ডলকে নামিয়ে দেওয়া হবে তেমনটি নাও হতে পারে। সেটির ব্যাখ্যাটা আসলে ঠিক কেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি। চলুন আগে লিটন দাসের ওই কথাটা একটু শুনে আসা যাক। সাকলাইন আমার চোখে সে একটা অলরাউন্ডারের ক্যাটাগরিতে, হ্যাঁ অবশ্যই। হয়তো আমি জানি না কোন ফরম্যাটের আপনি কাউন্টের কথা বলতেছেন, বাট ফরম্যাটটা তো টি-20। আই হোপ যে ও বিপিএলে খুবই ভালো খেলেছে রাজশাহীর হয়ে। সো যেখান থেকেই কিন্তু এই আই ক্যাচিং একটা জিনিস বলে না, সেখান থেকে। সো চেষ্টা করব তাদের এখানে গ্রোমিং করে যেন টিমের সাথে রেখে যেন একটা সময় যায় তাকে আমরা খেলাতে পারি এবং খেলার যেন সে আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থাৎ সাকলাইনকে প্রাথমিকভাবে দলের সঙ্গে রেখে একটা ব্যাপার থাকে যে দলের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় থাকে। জাতীয় দল কিন্তু আসলে অনেক একটা প্রেশারের জায়গা, চাপের জায়গা। আপনি যতই খুব ভালো মুডে থাকেন, আপনাকে সবাই মিলে যতই চেয়ার আপ করুক, যত কিছুই ঘটুক না কেন, জাতীয় দলের জায়গাটা আসলে একটু আলাদা। এখানে আপনাকে অনেক প্রেশার হ্যান্ডেল করতে হয়, সেই সাথে ওই ম্যাচ রিডিং অ্যাবিলিটি, এই ব্যাপারগুলোও থাকে। তো আমার কাছে মনে হয় যে ওই জায়গাগুলোর কারণেই সাকলাইনকে যেহেতু লম্বা রেসের ঘোড়া বা লম্বা সময়ের জন্য তাকে চিন্তা করা হচ্ছে, তাই প্রাথমিকভাবে হয়তোবা তাকে একাদশে না নামিয়ে এক ম্যাচ বা দুই ম্যাচ হয়তোবা তাকে একাদশের বাইরে রাখা হতে পারে এবং সাইফুদ্দিনকেই আসলে চেষ্টাটা করা হতে পারে। অর্থাৎ তিনি যেহেতু দলে এখনও আছেন, তাই আসলে সাইফুদ্দিনের জন্য এই সময়গুলো আসলে শেষ সুযোগের মতো অনেকটা। কারণ 2028 সালের বিশ্বকাপ এখনও প্রায় 2 বছরের মতো বাকি। সেই বিশ্বকাপের পর্যন্ত বাংলাদেশ কোন স্কোয়াড নিয়ে যাবে সেটার কিন্তু পরীক্ষা নিরীক্ষা শুরু এখন থেকে, এবং সেটি বলেছেন লিটন দাস যে আমরা একটু সময় পাচ্ছি, 1-2 গেম হয়তো আমরা দেখব, তারপর থেকে আসলে আমরা সময় পাবো দল গোছানোর আস্তে আস্তে করে। তাই সাইফুদ্দিনদের মতো ক্রিকেটার যারা আসলে অনেক অভিজ্ঞ, অনেক লম্বা সময় ধরে খেলছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে বলার মতো পারফরমেন্স আহুমরি নেই, তারপরেও দলে আছেন, ঠিক সেই ধরনের ক্রিকেটারদের যদি দলে টিকে থাকতে হয় তাহলে তাদের পারফর্ম করতে হবে। তাই সাইফুদ্দিনকেই হয়তোবা শুরুর দিকের একাদশে নামানো হতে পারে। এটা আসলে আমাদের ব্যক্তিগতভাবে আমরা ধারণার চেষ্টা করছি। আবার একই সাথে এমনও হতে পারে যে প্রথম দিকেই সাকলাইনকে নামিয়ে দেওয়া হতে পারে। ঠিক একেবারে তরুণ একজন ক্রিকেটার, অনেক বেশি জেল্লা নিয়ে আছেন, অনেক হাইপ নিয়ে আছেন, এইটাকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে টিম ম্যানেজমেন্ট। তবে প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করেছি যে সাকলাইনকে প্রাথমিকভাবে একাদশে না রেখে হয়তোবা একাদশের বাইরে রাখা হতে পারে। এর বাইরে যদি আমি বলি রিপন মণ্ডলের কথা, রিপন মণ্ডলের ক্ষেত্রে আমাদের আসলে একটু দেখা উচিত যে শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব, এই দুইজন পেসারকে বাংলাদেশ খেলানোর সম্ভাবনাই সব থেকে বেশি। সুতরাং রিপন মণ্ডল ফার্স্টেই যে একাদশে থাকবেন সেটি চিন্তা করাটা একটু কঠিন। কেননা আপনি এখানে মুস্তাফিজুর রহমান নেই, নাহিদ রানা নেই, অর্থাৎ একেবারে যে প্রথম সারির পেসার তাসকিন আহমেদ, এই 3 জন নেই। সো প্রথম সারির পেসাররা যখন আসলে থাকেন না, তখন কিন্তু এই রিপন মণ্ডল কিংবা বা যারা নতুন করে দলে আসছেন তাদেরকে একেবারে প্রথম ম্যাচেই নামিয়ে দেওয়া বা টি-20 সিরিজের একেবারে শুরুতেই নামিয়ে দেওয়াটা ক্যাপ্টেনের জন্য হয়তো বা একটু সেফ সাইড না। অন্তত সেদিক থেকে আমার কাছে মনে হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার শরীফুল এবং তানজিম হাসান সাকিব তারাই আসলে ডিজার্ভিং বেশি, এবং 2 পেসার তাদের সঙ্গে হয়তো বা মোহাম্মদ সাইফুদ্দিন 3 জনে অ্যাড হতে পারেন। যদি বাংলাদেশ 4 পেসার নিয়ে খেলেন সেক্ষেত্রে রিপন মণ্ডলের সুযোগ হতে পারে। আমি এটা একদম প্রাথমিক চিন্তা থেকে বলছি, কারণ শেখ মেহেদি এবং নাসুম এবং রিশাদ হোসেন, এই যে স্পিনারগুলো, তারা কিন্তু আসলে খুব ভাইটাল রোল প্লে করতে পারে চট্টগ্রামের এই উইকেটে। তাই তাদেরকে কিন্তু রাখা হবে, কারণ শেখ মেহেদি কিন্তু একজন অলরাউন্ডার হিসেবে রোল প্লে করবেন। রিশাদও আমরা জানি যে ভালো ব্যাটিং করতে পারেন, নাসুম আহমেদও কিছু রান করতে পারেন। তো স্কোয়াডটা আসলে একাদশটা আসলে ঠিক ওইভাবে হতে পারে। এবং আরেকটা ইঙ্গিত তো ক্যাপ্টেন দিয়েই দিয়েছেন যে ইমন
তাকে আসলে মিডল অর্ডারে খেলানো হবে, তিনি ওপেনিংয়ে খেলবেন না। তাই সাইফ এবং তানজিদ হাসান তামিম এই দুইজন যে ওপেনিংয়ে ব্যাটিং করবেন সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। এখন পর্যন্ত আসলে একাদশ নিয়ে যেই ধারণাটা দেওয়ার ছিল আমরা সেটা একেবারে মাঠ থেকে ম্যাচের আগের দিন সন্ধ্যায় দাঁড়িয়ে আপনাদেরকে সেটি দেওয়ার চেষ্টা করছি। হয়তো আপনারাও একটা ধারণা পেয়েছেন। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত আমরা অনেক সময় জানি যে একেবারে লাস্ট মোমেন্টে চেঞ্জ হয়, অনেক সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে, বা যেহেতু বিশ্বকাপটা অনেক দূরে আছে একেবারে নতুন করে কোনো কিছুর পরীক্ষা নিরীক্ষা করা হতে পারে। বাট প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে সাকলাইন বা রিপন মণ্ডল তারা নতুন দলে আসলেও তাদের জন্য একেবারে ফার্স্ট ম্যাচেই মাঠে নামাটা একটু কঠিন। যদি মাঠে তারা নামেন তবে সেক্ষেত্রে সিনিয়র কোনো ক্রিকেটার বা অভিজ্ঞ ক্রিকেটারদের কাউকে হয়তো বা সেক্ষেত্রে একাদশ থেকে স্যাক্রিফাইস হতে হবে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।